আসসালামু আলাইকুম। আপনার যদি একটি এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট থাকে অথবা ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট থাকে, সেটার যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি ঘরে বসে কিভাবে মেয়াদটাকে বাড়িয়ে নিতে পারেন, মানে অনলাইনে আবেদনের মাধ্যমে মেয়াদটাকে কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই কেটে কেটে দেখবেন না, কিছু একটা যদি মিস করে যান, যদি ভুল করে ফেলেন তাহলে এইটা সংশোধন করাটা কিন্তু প্রায় অসম্ভব। আমরা ই-পাসপোর্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে চলে আসবো। আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটটা, এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপ্লাই অনলাইন ফর ই-পাসপোর্ট স্ল্যাশ রিইস্যু, আপনি রিইস্যু অথবা অ্যাপ্লাইয়ের জন্য এটাতে ক্লিক করবেন। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে এটা ইয়েসই থাকবে, বহাল থাকবে। আর যদি বাইরে থেকে করেন তাহলে নো দিবেন, তারপরে কান্ট্রিকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে হাই কমিশনকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি ইয়েস রাখবো, বাংলাদেশ থেকে আবেদন করছি আমি। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার ডিস্ট্রিক্টকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি আমারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়োর, আচ্ছা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার যে পুলিশ যে স্টেশনটা সেটাকে সিলেক্ট করে দেবেন। আমি এটাতে ক্লিক করছি। এবার হচ্ছে একটি ইমেইল দিতে হবে, তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি, এটাতে টিকমার্ক দেবো। ক্যাপচা আসলে আপনি পূরণ করে দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করছি। এবার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে একটি নিয়ম রয়েছে, ইউজ ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার্স উইথ, আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার বড় হাতের অক্ষর দেবেন, ছোট হাতের অক্ষর দেবেন, সংখ্যা দিবেন, তারপর হচ্ছে স্টার, হ্যাশ, স্ল্যাশ, এই ধরনের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো দিয়ে দিবেন। আমি এই পাসওয়ার্ডটাকেই এখানে রিপিট করে দিচ্ছি। এবার হচ্ছে ফুল নাম দিতে হবে অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। এখানে অপশন নেই দেওয়ার, আপনি যখন এগুলো পূরণ করবেন, গিভেন নেম এবং সারনেম, গিভেন নেম হচ্ছে নামের প্রথম অংশ, সারনেম হচ্ছে নামের শেষ অংশ। এখানে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল নেম। যাদের সিঙ্গেল নেম তারা সারনেমে পূরণ করবেন। আমি আমার ফোন নাম্বারটাকে দিয়ে দিচ্ছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি পরবর্তীতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে একটি ইমেল চলে গেছে কিন্তু। তো আমি এখন ইমেলটা চেক করব, আমার যে প্রোফাইলটা এটা অ্যাক্টিভ করতে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে সেটাতে আমি ক্লিক করব। তো আমি আমার ইমেলটাকে চেক করছি, এইখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এসছে, তো আমি এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে সাইন ইন করব, এটাতে টিকমার্ক দেব, ক্যাপচা আসলে পূরণ করে দেবেন। আচ্ছা এটা হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, তো আমি এটা অর্ডিনারি রাখবো। এবার পার্সোনাল ইনফরমেশনের জায়গায় ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল, মানে হচ্ছে আপনার যদি কোনো কনফিউশন থাকে গিভেন নেম এবং সারনেমের বেলায় এটা দেওয়ার ক্ষেত্রে, তাহলে এখানে এক্সাম্পল দেখে নিতে বলা হচ্ছে, মানে উদাহরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে বোঝার জন্য। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাদের এক শব্দে নাম তারা নিচে দেবেন, আর যাদের দু শব্দের নাম তারা হচ্ছে নামের শেষ অংশ এখানে লিখবেন এবং প্রথম অংশ গিভেন নেমে লিখে দেবেন। গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেয়া হয়েছিল, আর সারনেম হচ্ছে বংশীয় যে নাম সেটা। তো এই দুইটা যখন পূরণ করবেন তখন এখানে অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে। আর যাদের এক শব্দের নাম তারা এখানে পূরণ করবেন, এখানে পূরণ হয়ে যাবে। আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, যদি আপনি নিজে আবেদন করেন তাহলে এখানে টিকমার্ক দেবেন। আপনার যে আপনি আগে যে স্টেপগুলো পূর্ণ করেছেন অটোমেটিক এখানে পূর্ণ হয়ে যাবে, যদি না হয় তাহলে এখানে পূরণ করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং এখানে প্রফেশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে রিলিজিয়ন দিতে হবে, আপনার ধর্মটাকে সিলেক্ট করে দেবেন, যেভাবে সিলেক্ট করে দেবেন প্রফেশন। এখানে কান্ট্রি কোড সিলেক্ট করা রয়েছে, নিচে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচে চলে আসবো, এখানে বার্থ ডেটা, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে দেবেন। তো পাসপোর্টের উপর থেকে দেখে নেবেন, সেইটা অনুযায়ী আপনার যে বার্থ ডেটা সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিটিজেনশিপ, মানে আপনি কিভাবে দেশের নাগরিক বাই বার্থ, যদি জন্মগত হয়ে থাকেন তাহলে সেটা দিয়ে দেবেন, আর অন্যভাবে যদি হয় বাই ম্যারেজ অথবা অন্য কোনো কিছু তাহলে সেটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে 7 কন্টিনিউ, এটাতে যাব। আমি আমার তথ্যগুলোকে এখানে দিয়ে তারপর হচ্ছে 7 কন্টিনিউ এটাতে ক্লিক করব। তো এবার হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। তো এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এইটা এখানে দেখতে পাচ্ছেন যে শুধু সিঙ্গেল নেমে আমি পরবর্তী স্টেপে আসতে পেরেছি। তো এইখানে আমাকে অ্যাড্রেস দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপরে এখানে ভিলেজ বা হাউস সিটি যেটাই বলেন, তারপরে রোড নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। তারপরে হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, এখানে আপনাকে পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে, তারপরে পোস্ট কোড দিতে হবে, তারপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন। তো এগুলো কোনোটাই কিন্তু অপশনাল না, শুধুমাত্র এখানে রোড নাম্বার, ব্লক নাম্বার, সেক্টর নাম্বার, এইটা হচ্ছে আপনার অপশনাল, বাকিগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। পুলিশ ভেরিফিকেশনের যে ব্যাপারটা, যারা নতুন আবেদন করছেন তাদের জন্য এটা,
আর যাদের রিইস্যুর জন্য আবেদন তাদের তো হলোই। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একই দিয়ে দিবেন, যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে পূরণ করবেন। তো আমি এইগুলো পূরণ করে দিচ্ছি। তো আমার যেহেতু প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাহলে আমি এটাতে টিকমার্ক দেবো, এটা অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে, এখানে কিছু পূরণ করা লাগবে না। এখানে হচ্ছে রিজিওনাল পাসপোর্ট অফিস অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এটা ডিজেবল থাকবে। আমি এগুলো একটু দেখে নিচ্ছি, ভেরিফাই করছি সব কিছু যদি ঠিকঠাক থাকে। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। এবার হচ্ছে ডকুমেন্ট দিতে হবে। এইখানে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে প্রিভিয়াস তাহলে এটাতে টিকমার্ক দিয়ে আপনার এমআরপি পাসপোর্টের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিতে হবে। আর যদি আপনার ই পাসপোর্ট থাকে আগেরটা তাহলে আপনার ই পাসপোর্টের এখানে ইনফরমেশন দিতে হবে। আর যদি কোনো পাসপোর্টই না থাকে, আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন সেটার প্রসেসটা আলাদা। এর উপর ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। তো আমি যেহেতু রিইস্যু করব এখানে ইয়েস এমআরপি পাসপোর্ট আমার যেহেতু, তো আমি আমার এমআরপি পাসপোর্টের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিয়ে দেবো। এখানে সিলেক্ট রিইস্যু রিজন, আপনি কোন কারণে রিইস্যু করতে চাচ্ছেন এই কনভার্সন টু পাসপোর্ট। ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ এখনও শেষ হয়নি কিন্তু আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, ই পাসপোর্টে যেতে চাচ্ছেন এবং আপনার যে পাসপোর্টটার এটা রিইস্যু করতে চাচ্ছেন, রিনিউ করতে চাচ্ছেন, যেটাই বলেন না কেন, তো এটা দিবেন। আর এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টের যদি ডেটটা এক্সপায়ার হয়ে যায়, আপনার পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় তার জন্য আপনি এটা দিবেন। আচ্ছা, এখানে লস্ট, তারপরে স্টোলেন, যদি আপনার হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে এটা দিবেন। ডেটা চেঞ্জ, যদি তথ্য পরিবর্তন করতে চান তাহলে এটা দিবেন। আর আনইউজেবল, যদি ব্যবহারযোগ্য না হয় তাহলে এটা দিবেন। আর আদার্স বলতে এখানে অন্য যদি কোনো কারণ থাকে সেটা দিয়ে দেবেন। আমার পাসপোর্টে যেহেতু মেয়াদ রয়েছে কনভার্সন টু ই পাসপোর্ট, তো আমি এটাকে সিলেক্ট করে দেব। আর এইখানে হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, এটা আমাকে দিতে হবে। সিলেক্ট ডেট অফ ইস্যু, আমি কত তারিখে ইস্যু করা হয়েছিল সেটা দেব। এখানে কত তারিখে এক্সপায়ারেশন, কত তারিখে ডেট শেষ হবে, তারিখ শেষ হবে, মেয়াদ শেষ হবে, সেটা এখানে দিয়ে দেবো। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে ইয়েস করে দিয়ে সেটার ইনফরমেশান দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো বহাল থাকবে। আর এখানে হচ্ছে ইডেন্টিফিকেশান ইনফরমেশান, এখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমি আমার তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করব। আপনি ভালো করে চেক করে নেবেন যে কোনো তথ্য ভুল দিয়েছেন কিনা। যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনি আবার এডিট করবেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশান, পিতামাতার যে তথ্যগুলো সেগুলো এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, আপনার পিতার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে অথবা বার্থ সার্টিফিকেট রয়েছে সেইটা অনুযায়ী দিবেন। আর এখানে প্রফেশন দিতে হবে। আচ্ছা, এগুলোকে আমি পূরণ করে দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। পিতামাতার যে তথ্যগুলো সেগুলো আমি পূরণ করে দিয়েছি। আমার পিতামাতার যে ভোটার আইডি কার্ড সেটা অনুযায়ী, আপনি যদি চান যে পিতামাতার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিতে, তাহলে আপনি দিতে পারবেন। আর পিতামাতার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা এটা দেওয়াটা অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে প্রয়োজন নেই। তো নিচে চলে আসবো, গার্ডিয়ান ইনফরমেশান, আপনার পিতামাতা ব্যতীত অন্য কেউ যদি আপনার গার্ডিয়ান হয় সেই ক্ষেত্রে তার যে ইনফরমেশানগুলো সেগুলো এখানে দিয়ে দিতে হবে। এইখানে এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন, এটা যদি আনমার্ক করে দেন তাহলে এইটা আপনি এখন লিখতে পারেন। তো যেহেতু আমার এটা প্রয়োজন নয় সেজন্য আমি এটাকে এভাবে রাখবো। নিচে আসার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এবার হচ্ছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো যদি আপনি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড দেবেন, যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল দেবেন, যদি ডিভোর্স হয়ে যায় আপনার, তো আপনার ক্ষেত্রে যেটা যায় সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে ম্যারিড, তো সেই জন্য এখানে ম্যারিড দিয়ে দেবো। এখানে স্পাউস নেম অ্যাজ পার এনআইডি কার্ড, স্পাউস নেম এখানে আপনার স্বামী বা স্ত্রীর নামটা দিয়ে দিবেন তার যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন রয়েছে সেটা অনুযায়ী। তারপরে প্রফেশনকে সিলেক্ট করবেন, তারপরে ন্যাশনালিটিকে সিলেক্ট করে দেবেন। তার যে ভোটার আইডি কার্ডটা আপনার স্বামী বা স্ত্রীর সেটা দিয়ে দিবেন। আর এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে প্রয়োজন নাই। ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এবার ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশন, আপনার ব্লাড কানেক্টেড যে মানুষগুলো রয়েছে, আপনার ভাই অথবা আপনার পিতা এরকমটা হতে পারে, অথবা আপনার যদি স্ত্রীরটা দিতে চান সেটাও দিতে পারেন ইমার্জেন্সি কন্ট্যাক্টের।
তো আমরা সাধারণত এগুলোই দিয়ে থাকি। আপনার পাসপোর্টের উপর ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশনটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তো আরও অনেক রয়েছে, আপনি যদি নিচে আসেন দেখতে পারবেন আরও অনেক রয়েছে। আপনি যা আপনারটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। আমি ব্রাদারকে সিলেক্ট করে দেব। তারপরে তার যে নামটা সেটা জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিব। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিয়ে দিয়েছি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিয়ে দিয়েছি এখানে কান্ট্রি, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে এখানে সেক্টর যদি থাকে, ব্লক, রোড, এগুলো অপশনাল। তারপরে হচ্ছে এখানে পোস্ট অফিস, পোস্ট কোডটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে ইমেল যদি থাকে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। এখানে ফোন নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ, ফোন নাম্বারটা ভালো করে দেখে নেবেন। তো আমি এখানে এটাতে টিকমার্ক দেবো, এটা প্রয়োজন রয়েছে। তো বারবার চেক করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি এখন হচ্ছে পাসপোর্ট অপশন, আপনাকে এখানে ভ্যালিডিটি সেট করতে হবে। আর পাসপোর্ট পেজ আপনি কত পেজে নেবেন, এখানে 48 পৃষ্ঠা। তারপর হচ্ছে 64 পেজেস, এখানে 64 পৃষ্ঠা। এটা হচ্ছে 5 বছর এবং 10 বছর। এটা আপনি যদি 48 পৃষ্ঠার 5 বছরে নেন তাহলে এখানে 4025 টাকা। এটাকে যদি 10 বছর করি তাহলে এখানে 5750 টাকা। আর যদি এটা 64 পৃষ্ঠার হয় তাহলে 8050 টাকা 10 বছরের। এটা যদি 5 বছরের হয় তাহলে এখানে 6325 টাকা। তো আমি যেটা করব, এখানে 48 পৃষ্ঠার 10 বছর যদি করে দেই, এখানে 5750 টাকা। তো আমি করব কি, এটাকেই বহাল রাখবো। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর পাসপোর্ট উইদাউট শিডিউলিং। আচ্ছা, যদি আপনার যে পাসপোর্ট অফিসটা এটাতে যদি শিডিউল দেওয়ার যে ব্যাপারটা এটা যদি থাকে তাহলে এখানে আপনি শিডিউলকে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। তো যেহেতু আমার যে পাসপোর্ট অফিস এখানে শিডিউলিংয়ের কোনো বিষয় নেই, তো সেই ক্ষেত্রে আমি এটা তো আর দেখাতে পারছি না। তো এখানে রেগুলার ডেলিভারি, আপনি যদি রেগুলার ডেলিভারিকে সিলেক্ট করেন তাহলে আপনার 1 মাসের মতো সময় লাগবে। আমি সহজ বাংলায় বলে দিলাম। এখানে 22 দিন 25 দিন এরকম একটা নিয়ম আছে তাদের। আর যদি এখানে এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে সেক্ষেত্রে আপনি 12 থেকে 15 দিনের মধ্যেই আপনি আপনার পাসপোর্টটাকে হাতে পেয়ে যাচ্ছেন। তো আমি এক্সপ্রেস ডেলিভারি এটাকে দিয়ে দেবো। এবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এটাতে যাওয়ার পর একটা প্রিভিউ শো করবে, ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা। আপনি ভালো করে এখানে দেখে নেবেন যে কোনোটাতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে এই যে এডিট অপশন রয়েছে, এখানে এডিট করতে পারেন। তো আমি একবার ভালো করে দেখে নেব যে কোনোটাতে কোনো ভুল হলো কিনা। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে এটাতে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপটা সেটাতে আমরা চলে আসব। এবার আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে অনলাইন অথবা অফলাইনে আপনি টাকা পেমেন্ট করতে পারেন। তো যেহেতু আমি অফলাইনে টাকা পেমেন্ট করব সেজন্য এটাতে ক্লিক করব। এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন। তো এখানে এশিয়া ব্যাংক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, এইগুলোর ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন। অনলাইনে যদি ক্লিক করি, এই কন্টিনিউতে গেলে পরে পরবর্তী স্টেপে আমি যেতে পারছি। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইয়োর রিজনাল পাসপোর্ট অফিস উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস। আচ্ছা, কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে এখানে নিচে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ডকুমেন্ট কী কী লাগবে এটার যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, সেখানে আমি বিস্তারিত বলেছি যে কী কী ডকুমেন্ট আপনার লাগবে। এখন হচ্ছে এখানে এই যে প্রিন্ট সামারি সেভ অ্যাজ পিডিএফ আকারে আপনাকে ডাউনলোড করতে হবে, এটাকে ডাউনলোড করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর প্রিন্টিং, এটাতে ক্লিক করে আপনি যে আবেদনটা করলেন সেটাকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। আপনি যে ধরনের আবেদনটা করেছেন সেই টাকাটা আপনি চালান অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে তারপর সমস্ত কাগজপত্র সহ আপনি আপনার যে রিজিওনাল পাসপোর্ট অফিস রয়েছে সেখানে চলে যাবেন। তারপরে আপনার কিছুদিনের মধ্যে আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এই ভিডিওটার সম্পর্কে মন্তব্য করতে কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।